কি খবর বন্ধুগণ? আশা করি কেউ ঠিকঠাক নেই। যারা আমার ক্লাস করো সবাই জানো যে আমি ফার্স্ট শুরুই করি এটা বলে আশা করি সবাই ঠিকঠাক আছো, বাট আজকে আশা করব কেউ ঠিকঠাক নেই, বিশেষ করে যারা গভর্নমেন্ট সার্ভিস অ্যাসপিরেন্টস। স্যার কেন বলছেন এরকম? কিসের জন্য আমরা লড়াই করছি, কিসের জন্য আমরা এতটা কষ্ট করছি, কিসের জন্য আমরা সেই একটা দিনের অপেক্ষায় আছি যবে জাস্ট একটা লিস্টে আমাদের নামটা দেখতে পাবো তার জন্য। কারণ যখন তুমি কষ্ট করে পড়ছো তখন কোথাও একটা সেই কষ্টের একেবারে সমস্ত কিছু, মানে কি আর বলবো, বিশেষ কোনো একটা জায়গায় আঘাত করে তাকে ধ্বংস করে কেউ কেউ বা কারা একটা বিশাল নেটওয়ার্কের মাধ্যমে তোমার নামটা যাতে সেখান থেকে সরে যায় তার চেষ্টায় লিপ্ত। খুব ভালো করে বুঝবে আজকের এই ভিডিওটার কন্টেন্ট বা এই ভিডিওটার ব্যাপার। এই ভিডিওটা শুধু আমি তোমাদের জন্য করছি না, এই ভিডিওটা আমি তাদের জন্য করছি যারা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, বয়সের শেষ দোরগোড়ায় পৌঁছে গেছো, এবং সেই সকল বাবা মাদের জন্য করছি যারা এখনো নিজের ছেলে বা মেয়ের প্রতি সেই বিশ্বাসটা আস্তে আস্তে হারাতে চলেছেন, বা লোকজনদের এটা বলতে খুব মানে খুব নিচু হয়ে বলছেন যে হ্যাঁ এই চেষ্টা করছে বা এই করছে সেই করছে। প্রত্যেকের জন্য এই ভিডিওটা করছি এবং প্রত্যেকের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। দেখো, এতদিন পর্যন্ত আমরা জানতাম যে আমাদের গ্র্যাজুয়েশনের পরে যারা গ্র্যাজুয়েশন করতো, যারা স্টুডেন্ট ছিল, সেই স্টুডেন্টদের আমরা তিন ভাগে ভাগ করতাম। যারা আমরা শিক্ষকরা ছিলাম, এক হচ্ছে 10th পাস, এক হচ্ছে 12 পাস, আর এক হচ্ছে গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশনে আমাদের সময়ে যখন চলছিল তখন ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং খুব বেড়েছিল, এবং বাকি চলে আসতো বিএসসি, এমএসসি এতে। আমি নিজেও ম্যাথস গ্র্যাজুয়েট, ম্যাথস অনার্স। আমাদের কি স্বপ্ন ছিল? আমাদের স্বপ্ন ছিল যে আমরা এরপরে একটা ভালো শিক্ষকতার চাকরি করব, ম্যাথ বা ইংরাজি বা যাই হোক, আমরা টিচার হব বা প্রফেসর হব। ঠিক, ইঞ্জিনিয়ারিং ডাক্তারি যারা ছিলেন তারা তো অলরেডি সেই দিকেই চলে গেছো, এবং 10th পাস 12 পাস জেনারেলি কেউ ইচ্ছা করে হয় না, পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় নিজের উচ্চশিক্ষার স্বপ্নটাকে আমরা বিসর্জন দিয়ে দিই, কিন্তু আমরা তারপরে এমনভাবে ফিরে আসি যাতে অনেক গ্র্যাজুয়েট ছেলে বা ছেলে মেয়ে তাদের আন্ডারে কাজ করে। তো এই দুটো নিয়ে অতটা চাপ নেওয়ার কিছু নেই। তো যারা এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে ছিলে তারা টার্গেট করতো কি? যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট জব, যে কোনো রাজ্য সরকারের জব, ব্যাংক 10th আর 12th হয় না, বা যে কোনো রেলওয়ের জব। এটা তোমাদের টার্গেট ছিল। যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টে সিজিএল ছিল, সিএইচএসএল ছিল, এমটিএস ছিল, সিলেকশন পোস্ট ছিল, জিডি ছিল, স্টেনোগ্রাফি ছিল, এতগুলো ছিল। পিএসসিতে আমাদের ডাব্লিউবিসিএস গ্র্যাজুয়েশন, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এমভিআই, তারপরে তোমার সুপারভাইজার, আইসিডিএস সুপারভাইজার, এতগুলো ছিল। রেলওয়েতে তোমাদের পরপর ছিল হচ্ছে গ্রুপ ডি ছিল, তারপরে এএলপি ছিল, এনটিপিসি ছিল, এনটিপিসির ক্লাস 12 ভার্সন ছিল, অনেকগুলো ছিল। কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি? বর্তমান বাজারে তুমি যদি একটু ভালো করে দেখো, এটা তো একেবারে কিছুই আর নেই। পরীক্ষা হচ্ছে, কোশ্চেন পেপার লিক, একটার পর একটা দিন পিছিয়ে যাচ্ছে। কলকাতা পুলিশ কি অবস্থা এখন, ডাব্লিউবিপি কি অবস্থা,
একটা ওবিসি কেস, সেটার হিয়ারিং যেটা 9 ডিসেম্বর হওয়ার কথা ছিল সেটা আবার নিয়ে চলে গেল হচ্ছে জানুয়ারিতে। যতদিন না এর কোনো গ্যারান্টেড রেজাল্ট বেরোচ্ছে তার আগে কোনো রকম উপায় নেই কোনো রকম রাজ্যের পরীক্ষার হওয়ার। WBCS পরীক্ষা, যেটা একটা ডেঞ্জারাস লেভেলের সম্মানের চাকরি, যেটা একটা মানে বাংলার সিভিল সার্ভেন্ট ইউপিএসসি লেভেলের চাকরি, সেইখানেও এখন কি অবস্থা? কোনো রকম আপকামিং নোটিফিকেশন নেই, কিচ্ছু। বাকিগুলো তো আমি ছেড়েই দিলাম। তো আমাদের হাতে কি ছিল? আমাদের এই জিনিসটা তো বহুদিন আগেই হাত থেকে বেরিয়ে চলে গেছে। এইখানে যারা ছিলেন তারা আবার গভর্নমেন্ট সার্ভিসে ঢোকার ট্রাই করছেন, ফ্রাস্ট্রেটেড। আমাদের হাতে ছিল হচ্ছে মেরে কেটে 3টে জিনিস, রেলওয়ে, ব্যাংক এবং এসএসসি, যেটাই আমরা মানে নিশ্চিত ছিলাম যে ভাই এগুলোতে অ্যাটলিস্ট দুর্নীতি তো হয় না। কিন্তু ওয়েলকাম টু 2024, এমটিএস দুর্নীতি, সিজিএল দুর্নীতি। ভাবতে পারছো সিজিএল এর মতো পরীক্ষা, ইনকাম ট্যাক্স অফিসার, কাস্টম অফিসার, জিএসটি ইন্সপেক্টর, এএসও, জেএসও, কত বড় বড় পোস্টের পরীক্ষা, সেইখানে পর্যন্ত দুর্নীতি করে দিয়েছে। এমটিএস তো এমন দুর্নীতি করলো, এক্সট্রা 19শে নভেম্বর পেপার করতে বাধ্য হলো। তাহলে যে ছেলেটা দিনরাত এক করে পড়াশুনো করেছে, যে মেয়েটা বাবা মার সাথে লড়াই করে নিজের স্বপ্নের জন্য প্রস্তুত নিচ্ছে, সে কি করবে এখন? তার হাতে তো আর কিছু করার নেই ভাই। কোন দিকে যাবে, কোন প্রিপারেশনটা নেবে? তোমরা বলবে স্যার ব্যাংকের প্রিপারেশন নিক, সুন্দর চাকরি। ভাই মার্জ হয়ে যাচ্ছে, ভ্যাকেন্সি কমে যাচ্ছে, আরআরবি কমিয়ে দিচ্ছে, রিজিওনাল রুরাল ব্যাংক, গ্রামীণ ব্যাংক যেগুলো ছিল একসাথে অনেকগুলো মার্জ হয়ে যাবে। কোথায় তারপরে? স্যার রেলওয়ের চাকরি 1.5-2 বছরে একবার পরীক্ষা, কোথায় যাবে অ্যাসপিরেন্টরা? ভাই আমাদের তো বয়স থেমে থাকবে না, বয়স থেমে থাকবে না। আমাদেরও তো আমাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে, আমাদেরও তো তাদের সাথে একসাথে মিলে কাজ করতে হবে, আমাদেরও তো নিজের জীবনকে, নিজের কেরিয়ারকে একটা আলটিমেট জায়গায় নিয়ে যেতে হবে ভাই। তো কি করব আমরা? দেখো আমি এখানে কোনো রকম মোটিভেশন দিতে আসিনি, না আমি এখানে কোনো রকম ব্যাচ বেচতে এসেছি, না আমি তোমাদের কোনো রকম ব্রেন ওয়াশ করতে এসেছি। আমি শুধু রিকোয়েস্ট করতে এসেছি তোমাদের সকলকে যে ভাই যদি কিছুকে টার্গেট করো না, তাহলে তার জন্য যতটা পরিশ্রম করতে তার থেকে 100 গুণ বেশি পরিশ্রম করো। কম্পিটিশন হচ্ছে এইরকম, এই হচ্ছে আমাদের কম্পিটিশনের হাল। যে পুলিশের জন্য প্রিপারেশন নিতে, সে জিডির জন্য প্রিপারেশন নাও। যদি পড়বেই তাহলে আরো বেটার চাকরি করবে না কেন? 100 বার তোমরা বেটার চাকরি করবে, আলবাত বেটার চাকরি করবে, তো গো ফর জিডি। যারা ব্যাংকের জন্য পড়তে তারা আরবিআই, এলআইসি এগুলোর প্রিপারেশন নাও। যারা এসএসসি সিজিএল এর প্রিপারেশন নিতে তারা আরেকটু বেটার জায়গায়, দেখবে এয়ারপোর্ট অথরিটির পরীক্ষা হয়, আরো ডিওর পরীক্ষা হয়, এইগুলোর প্রিপারেশন নাও। এখন শুধু আর হাতে হাত দেখিয়ে যেগুলো কনভেনশনাল পরীক্ষা সেগুলোতে বসে থাকলে হবে না ভাই, আরো এক্সট্রা পরীক্ষার খোঁজ খবর রাখতে হবে, অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। বাড়িতে শুয়ে শুয়ে রিল ঘেটে একটা মোটিভেশনাল শর্টস দেখে নিলাম, আরে আজকে আমি সেরা পড়াশুনো করব, ওইভাবে পড়াশোনা হয় না। যে আজকে একটা সেরা মোটিভেশনাল কিছু দেখে নিলাম, 12 ফেল দেখে নিলাম, অ্যাসপিরেন্টস দেখে নিলাম, ব্যাস 14 ঘন্টা স্টাডি টাইম একেবারে আমার একদম দিন রাত খাওয়া দাওয়া বন্ধ করে শুরু করলাম পড়াশোনা, 2 দিন চলবে, তার বেশি না। রিয়েলিস্টিক স্টাডি প্ল্যান বানাও, রিয়েলিস্টিক ভাবে পড়ো, রিয়েলিস্টিক টার্গেট সেট করো। আমি আজকে ইতিহাসের জানি না, আজকে যদি তোমাদের সুমিত স্যার বা শতভিষা ম্যাম আমাকে কিছু জিজ্ঞেস করে আমি শুয়ে পড়বো। এবার আমি যদি মনে করি যে ভাই 1 সপ্তাহে আমি পুরো মডার্ন একেবারে শেষ করে দেবো, আমি কি আমার পরম পূজনীয় পিতৃদেব করাতে পারবে না আমায়? তো আগে নিজেকে প্রশ্ন করো যে কোন পরীক্ষা, কোন সিলেবাস, কোন টপিক তোমার জন্য বেস্ট। সেটা কি করে বাঁচবে সেই নিয়ে আমি একটা কমপ্লিট আলাদা ইনফরমেশন অনেকদিন আগে করে দিয়েছিলাম। যারা আমাকে ফোন করো তাদেরকেও আমি যত সম্ভব গাইড করে দিই। তোমরা সবাই জানো, যারা আমাকে ফার্স্ট ফোন করে জিজ্ঞেস করেছো স্যার আমি কি করব, তাদেরকে আমি কি গাইডেন্স দিয়েছি প্রত্যেকে জানো।
আমি নিজে থেকে কিছু চাপিয়ে দিইনি কাউকে। তাহলে ভাই অনেক তো সময় নষ্ট হলো। যারা একদম বয়সের শেষ পর্যায়ে পৌঁছে গেছো, 30, 31, 29, 28, আর কবে? হয়েই তো গেল। চাকরি না পেলে না তোমার মার্কেটে ভ্যালু থাকবে, না তোমার ফিউচারে কেউ আসবে যারা তোমাকে বাবা বা মা বলে ডাকবে। কেন? কারণ বিয়েই তো হবে না ভাই, চাকরি না পেলে কে বিয়ে করবে? যদিও প্লিজ ডোন্ট মাইন্ড, যারা ওমেন ক্যান্ডিডেট আছো, কিছুটা হলেও একটা অপশন থাকে। মেল ক্যান্ডিডেটের কি করবে? কিছু তো করতে হবে। ঘুরে যায় তখন প্রাইভেট জবের দিকে। তো বেটার না যে ভাই যখন প্রিপারেশন নিচ্ছে এমন ভাবে নেবো যাতে যাতে কিছু না কিছু একটা করে নেবো। দেখো, স্কিল শেখো, আরো অনেক কিছু শেখো, সাথে অনেক কিছু দেখো। কম্পিউটারের ছোট জ্ঞান রাখো। তুমি মক টেস্ট দিচ্ছ, মক টেস্টের কোশ্চেন অসাধারণ ভাবে পড়াশোনা করে একদম নিজের গ্রিপে নিয়ে চলে আসো, অ্যাটলিস্ট পড়িয়ে খেতে পারবে। তো যেটাই করবে, যদি গভর্নমেন্ট সার্ভিস টার্গেট হয় তাহলে লেভেলটাকে অনেক হাই করে পড়াশোনা করো এখন। আর যদি মনে করো যে না ভাই যা আছে আছে, জো হোগা দেখা যায়গা, ঠিক আছে ভাই, কোনো চাপ নেই। আমি আবার কিছুদিন পরে আসবো, যখন তোমার বয়সটা একেবারে শেষ পর্যায়ে চলে আসবে, আবার এই ভিডিওটা দেখবে, তখন মনে করবে যে এই ভদ্রলোক 2 বছর আগেও এসে একই কথা বলেছে, তখন কথা শুনিনি। হয়তো 2 বছর পর আমি এখানে বেঁচে নাও থাকতে পারি, বাট স্টিল বেস্ট অফ লাক সবাইকে। আর কিছু আজকে আমার বলার নেই। আমাদের ফ্রি ক্লাস চলছে, ফ্রি ক্লাস আমাদের চলবেও। যারা নতুন আছো আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। যারা সত্যি পড়াশোনা করতে চাও তাদের আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো ভাই। টাইটেলের তলায় মোর বলে একটা অপশন পাবে, সেখানে অ্যাপ লিঙ্ক পেয়ে যাবে, অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। সেখানে অনেক কিছু আমরা ফ্রি এর পিডিএফ দিতে থাকি, সেগুলো তোমরা পেয়ে যাবে। যদি মনে হয় যে স্যার আপনার সাথে একবার ডাইরেক্ট কথা বললে ভালো হবে, আমাকে SMS করতে পারো 7203084697 এই নাম্বার। এই নাম্বারে আমায় SMS করতে পারো, এবং অবশ্যই 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 আমি তোমাদের কাছে নিচে রিচ আউট করব। ঠিক আছে ভাই? না, আমি কোনো আজকে ব্যাচের কথা বলবো না, আমি আজকে কোনো কিছুর কথা বলবো না। আজকে আমি তোমাদের সত্যটা তার তোমাদের সামনে তুলতে এসেছিলাম, তোমাদের সামনে একটা আয়না রাখতে পেরেছিলাম। যদি আমার ভিডিওটা দেখতে দেখতে মনে একটুও গিল্ট হয়, ভাববে যে তুমি এখনো সেই জায়গায় পৌঁছাওনি যেই জায়গায় গেলে সত্যি চাকরিটা পাবে। ঠিক আছে বস? জানি কমেন্ট সেকশনে অনেক অনেক কিছু বলতে পারো, কোনো চাপ নেই। যারা এখান থেকে শেখা শিখে যাবে, যারা আমাকে গালি দেওয়ার দিয়ে যাবে, বাট আমি কখনোই তাদেরকে কোনো খারাপভাবে রিয়াক্ট করি না। বেস্ট অফ লাক তাদেরকেও বলবো যারা এটা দেখে ইন্সপায়ার্ড হবে, বেস্ট অফ লাক তাদেরকেও বলবো যারা এটা দেখে গালি দিতে আসবে। আমি মন থেকে চাই যে তোমরা যেই থাকো না কেন, সে যেন নিজের কাজে সফল হও, নিজের জায়গায় দাঁড়াতে পারো। বাকি তো আমরা আছি। ঠিক আছে বস? ভালো থেকো সবাই।